আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবরার মাহির জাহিন, রাজশাহী মেডিকেল কলেজ। আমার সেশন 24-25। আজকে আমাদের আলোচনার মূল টপিক হচ্ছে বোটানি 11 নম্বর চ্যাপ্টার। বোটানি চ্যাপ্টার 11। বোটানি 11 নম্বর চ্যাপ্টার মূলত জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি নিয়ে। বায়োটেকনোলজি এখন যদি পুরাটা ওভারভিউ করি এই চ্যাপ্টারে, সেক্ষেত্রে যারা এইচএসসি ব্যাচ আছো, তোমাদের এইচএসসি তে এখান থেকে একটা সিকিউ মাস্ট কমন। এখান থেকে একটা সিকিউ প্রায় প্রতিবারই দেয়, এবার আসার চান্স অনেক বেশি। বায়োটেকনোলজিতে মূলত মূল পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে টিস্যু কালচার আর একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং রিকম্বিনেন্ট ডিএনএ। টিস্যু কালচার থেকে মূলত দুই টাইপের কোশ্চেন আসে, একটা হচ্ছে টিস্যু কালচারের ধাপসমূহ এবং টিস্যু কালচারের গুরুত্ব বা ভূমিকা। টিস্যু কালচারের যেটা ধাপসমূহ এটা সাধারণত গ নাম্বারের জন্য আসে, এবং টিস্যু কালচারের যেটা গুরুত্ব বা ভূমিকা এটা ঘ নাম্বারের জন্য আসে। তো আজকে আমাদের আলোচনার মেইন টপিক হচ্ছে টিস্যু কালচারের ধাপসমূহ। এখান থেকে 3 নম্বরের একটা কোশ্চেন আছে যেটা গ। আজকে আমরা এটা টিস্যু কালচার পার্ট 1 হিসেবে এটা আলোচনা করব, এবং টিস্যু কালচার পার্ট 2 হিসেবে টিস্যু কালচারের গুরুত্ব এবং ভূমিকা নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আমাদের টিস্যু কালচার শুরুর আগে কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে যেগুলো জানা দরকার, এবং এগুলো থেকে এমসিকিউ আসে। যেমন চ্যাপ্টারের শুরুতেই তোমরা বই খুলে দেখো, চ্যাপ্টারের শুরুতে দেখবে যে হাঙ্গেরীয় কৃষি বিজ্ঞানী কার্ল এরিকি সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দটি ব্যবহার করেন, অর্থাৎ বায়োটেকনোলজি শব্দের জনক কার্ল এরিকি। এখান থেকে একটা এমসিকিউ পাবা। তারপর দ্বিতীয় টপিক যদি আমরা দেখি যে জীব প্রযুক্তির পরিধি, অর্থাৎ জীব প্রযুক্তি এর প্রয়োগ কোন কোন ক্ষেত্রে আছে সেগুলো আমাদের জানতে হবে। 3টা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে ব্লু বায়োটেকনোলজি, গ্রিন বায়োটেকনোলজি এবং রেড অ্যান্ড হোয়াইট বায়োটেকনোলজি। আমরা কিভাবে মনে রাখবো? যেটা ব্লু বায়োটেকনোলজি, এখানে মূলত জলীয় এবং সামুদ্রিক ক্ষেত্রে যে সকল বায়োটেকনোলজির প্রয়োগ আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ ব্লু বায়োটেকনোলজি সেটা সামুদ্রিক ক্ষেত্রে। সামুদ্রিক ক্ষেত্রে এটা মনে কিভাবে রাখবো? সমুদ্রের পানির রং নীল, সেক্ষেত্রে নীল ব্লু। আমরা মনে রাখবো ব্লু বায়োটেকনোলজি, তাহলে সমুদ্রের পানির নীল, নীল দিয়ে ব্লু বায়োটেকনোলজি। এখানে সামুদ্রিক বিষয় নিয়ে আলোচনা করেছে, সামুদ্রিক ক্ষেত্রে প্রয়োগ। তারপর গ্রিন বায়োটেকনোলজি। গ্রিন বায়োটেকনোলজি মূলত কৃষিক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে কৃষিক্ষেত্রে যে সকল বায়োটেকনোলজির প্রয়োগ আছে সেগুলো নিয়ে কথা বলা হয়েছে। তো গ্রিন কিভাবে মনে রাখবো? কৃষিক্ষেত্র। আমরা যদি কৃষিক্ষেত্র নিয়ে ভাবতে যাই সেক্ষেত্রে প্রথমে খেয়াল করবে যে কৃষি যে মাঠ আছে সেখানকার যে ফসলের রং সবুজ হয়, আবার যে গাছপালা সেগুলো, গাছপালার পাতা সেগুলো সবুজ রঙের হয়, এগুলো সবুজ গ্রিন। এবং গ্রিন বায়োটেকনোলজি এটা হচ্ছে কৃষিক্ষেত্র। অ্যান্ড রেড লাস্ট, যেটা হচ্ছে রেড ও হোয়াইট বায়োটেকনোলজি। এটা মূলত চিকিৎসা ক্ষেত্রে এটা প্রয়োগ আছে। এটা কিভাবে মনে রাখবো? রেড আমাদের রক্তের রং লাল, সেক্ষেত্রে লাল, রেড এবং হোয়াইট, ডাক্তাররা সাদা কালারের অ্যাপ্রন পরে থাকে, সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে চিকিৎসা ক্ষেত্রে তাহলে রক্ত এবং অ্যাপ্রন এই দুইটা মিলে চিকিৎসা ক্ষেত্র আছে, এই দুইটা চিকিৎসা ক্ষেত্রে এই দুইটা জিনিস, তাহলে রেড অ্যান্ড হোয়াইট বায়োটেকনোলজিতে মনে রাখবো চিকিৎসা ক্ষেত্র। চিকিৎসা ক্ষেত্র। তাহলে কার্ল এরিকি সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দটি ব্যবহার করেন, এবং জীব প্রযুক্তির যে 3টা পরিধি, ব্লু বায়োটেকনোলজিতে সামুদ্রিক ক্ষেত্র, গ্রিন বায়োটেকনোলজি কৃষি ক্ষেত্র, এবং রেড অ্যান্ড হোয়াইট বায়োটেকনোলজি চিকিৎসা ক্ষেত্র। এর পরের যদি টপিকে আমরা যাই সেক্ষেত্রে এই জীব প্রযুক্তি পরিধির পর মূলত জীব প্রযুক্তি কি এবং জীব প্রযুক্তির যে সকল ক্ষেত্র আছে অর্থাৎ গুরুত্ব সে নিয়ে বইয়ে লেখা আছে। তো জীব প্রযুক্তি কি এটা সংজ্ঞা হিসেবে সিকিউতে ক নম্বরে আসতেও পারে, এবং জীব প্রযুক্তির যে গুরুত্ব এটা যে হেডলাইন গুলো আছে, অর্থাৎ জিন থেরাপিতে প্রয়োগ আছে, চিকিৎসা ক্ষেত্র, শিল্পক্ষেত্র, কৃষিক্ষেত্র। তারপর ধাতু নিষ্কাশন সম্ভবত আবুল হাসান স্যারের বইয়ে নাই, এটা আর একটা পয়েন্ট এক্সট্রা। তো এগুলা একবার জাস্ট হেডলাইন গুলো রিডিং করবা। তারপর আজকে আমাদের মেইন টপিক টিস্যু কালচার। টিস্যু কালচার নিয়ে যদি কথা বলি তাহলে আমরা জানি টিস্যু কি। টিস্যু মূলত কোষ দিয়ে গঠিত। তাহলে কোষ কি? আমাদের জীবদেহ গঠনের ক্ষুদ্রতম এবং কার্যকরী একক হচ্ছে কোষ। এখন কতগুলো কোষ, এদের উৎপত্তি স্থল।
এবং কাজ ও কাজ। তাহলে কতগুলা টিস্যু, কয়েকটা টিস্যু, এদের যখন উৎপত্তি স্থল এবং কাজ একই রকম হবে তখন ওই কোষগুচ্ছটাকে আমরা বলবো টিস্যু। অর্থাৎ যদি আমরা বিবেচনা করি যে হাতে যে সকল কোষ আছে এই কোষগুলা একই রকম কাজ করে এবং উৎপত্তি স্থল একই, তাহলে এই পুরা কোষ যে গুচ্ছ সেটাকে আমরা বলবো টিস্যু। তাহলে এটা গেল টিস্যু। তারপর কালচার। কালচার অর্থ আমরা জানি আবাদ করা। তাহলে টিস্যু কালচারটা কি হলো? টিস্যু আবাদ করছি, অর্থাৎ আমরা একটা যে ছোট টিস্যু, এই টিস্যুকে কাজে লাগিয়ে অনেকগুলো গাছ তৈরি করবো, অনুচারা তৈরি করব। যদি বলি, এটা ধরো, এটা একটা টিস্যু, সাপোজ এটা একটা টিস্যু। এই টিস্যু থেকে যখন তুমি একটা গাছ তৈরি করবা, এই গাছ তৈরি হলো, একটা টিস্যু থেকে একটা গাছ তৈরি হলো, এই প্রক্রিয়াটাকে আমরা বলবো টিস্যু কালচার। টিস্যু কালচারের প্রয়োগ মূলত করা হয় যে ধরো তোমার চাপায়ের আম অনেক বেশি ফেমাস, সেক্ষেত্রে তুমি একটা গাছের আম খেয়েছো, তোমার আমটা খেতে খুব সুস্বাদু লেগেছে, এখন তুমি চাচ্ছ যে সেই আম গাছটা তুমি তোমার বাসার পাশে যে লাগাবা। তখন গাছটা পুরো তুলে নিয়ে যেতে আর বাসার পাশে লাগাতে পারবে না, সেক্ষেত্রে কি করতে হবে? এই একটা গাছ, এটা একটা মাতৃ উদ্ভিদ, এই গাছের আম তোমার ভালো লেগেছে খেতে, এখন এই গাছ থেকে একটা টিস্যু নিলাম, এই টিস্যুকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ টিস্যু কালচারের মাধ্যমে অনেকগুলো চারা তৈরি করলাম, অনেকগুলো চারা তৈরি হলো। এখন এই চারা তৈরি হলো, এই চারা তৈরি যে প্রক্রিয়া সেইটাকে আমরা বলবো টিস্যু কালচার। এই চারা তখন তোমার গাছ বাসার পাশে লাগিয়ে দিলাম, সেখান থেকে তৈরি হবে গাছ, এবং তুমি এই গাছের যে বৈশিষ্ট্য, এই সেম বৈশিষ্ট্য এই গাছে থাকবে। তাহলে বুঝতে পারলাম এইটা হচ্ছে টিস্যু কালচারের একটা ধারণা। এখন যদি আমরা টিস্যু কালচারের সংজ্ঞার প্রতি যাই, সেক্ষেত্রে দেখব যে উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম অংশ কি কি হতে পারে? কক্ষমুকুল, পার্শ্বমুকুল, কচি পাতা, পাপড়ি, এগুলো সাধারণত নেওয়া হয় কারণ এগুলো দ্রুত বিভাজিত হতে পারে এবং এদের বিভাজনটা অনেক দ্রুত হয় এবং বৃদ্ধি অনেক দ্রুত পেতে থাকে। তাহলে উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম অংশ হতে একটা টিস্যু নিয়ে সেটাকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি দিলা এবং জীবাণুমুক্ত করবা। প্রথমে জীবাণুমুক্ত করে সেটাকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি দিয়ে সেখান থেকে অনেকগুলো চারা তৈরি যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলবো টিস্যু কালচার। তাহলে এই সংজ্ঞাটা এখানে দেওয়া আছে যে উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম অংশ, শীর্ষমুকুল, পার্শ্বমুকুল, কচি পাতা, পাপড়ি, ওদের টিস্যু নিয়ে তা জীবাণুমুক্ত করে পুষ্টি সরবরাহ করে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে সেই টিস্যু হতে অনেকগুলো চারা তৈরির প্রক্রিয়াকে আমরা টিস্যু কালচার বলবো। মূলত যে ধারণাটা আমি দিলাম যে ওই যে গাছের আম মিষ্টি লাগছে সেই গাছ থেকে একটা টিস্যু নিলাম, সেটাকে জীবাণুমুক্ত করলাম, তারপর সেইটাকে তখন প্রয়োজনীয় পরিমাণে পুষ্টি দিলা, সেখান থেকে চারা তৈরি হলো। এই যে প্রক্রিয়াটা, এটাকে আমরা বলবো টিস্যু কালচার। একটা জাস্ট ধারণাটা নিয়ে রাখো, তাহলে পুরো সংজ্ঞাটাই লিখতে পারবা সংজ্ঞাটা। এবং এই সংজ্ঞাটা ক নাম্বারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আসলে ক নাম্বারে আসতেও পারে সিকিউ, এইচএসসি যারা 25 ব্যাচ আছো তাদের জন্য আসতে পারে। আর তারপরে আরেকটা এমসিকিউ দেখবা যে টিস্যু কালচারের জনককে? গটলিব হেভারল্যান্ডকে টিস্যু কালচারের জনক বলা হয়। টিস্যু কালচার থেকে মূলত এই দুইটা কোয়েশ্চেন পাবা, একটা এটা ক এর জন্য আর এটা এমসিকিউ হিসেবে, বা এটা ক নাম্বারের জন্য আসতে পারে। এরপরে কয়েকটা ওয়ার্ড আছে, টটিপটেন্সি এবং মাইক্রোপ্রোপাগেশন। টটিপটেন্সি সর্বপ্রথম বিজ্ঞানী মর্গান বিজ্ঞানী মর্গান সর্বপ্রথম টটিপটেন্সি সম্পর্কে ধারণা দেন। টটিপটেন্সি জিনিসটা কি? প্রত্যেক সজীব উদ্ভিদ কোষেরই একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতা আছে। অর্থাৎ এই একটা উদ্ভিদ কোষ, সাপোজ এটা একটা উদ্ভিদ কোষ, এই কোষটার একটা পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতা আছে। অর্থাৎ এই কোষটাই আস্তে আস্তে যখন বৃদ্ধি পাবে, ধীরে ধীরে বৃদ্ধি পাবে, তখন এটা একটা পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হবে। অর্থাৎ সকল প্রকার কোষ গঠন করছে, একটা কোষ থেকে উদ্ভিদের সম্পূর্ণ কোষ তৈরি হচ্ছে। এই যে ক্ষমতাটা, এটাকে আমরা বলবো টটিপটেন্সি। টটিপটেন্সি হাইড্রাতেও কিন্তু তোমরা দেখেছ।
তাহলে কি মনে রাখবো যে টটিপটেন্সি সম্পর্কে সর্বপ্রথম বিজ্ঞানী মর্গান বলেন, এবং টটিপটেন্সি জিনিসটা কি, ঠিক সজীব উদ্ভিদ কোষেরই একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতা রয়েছে। এই ক্ষমতাকে আমরা বলবো টটিপটেন্সি। তারপরের আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে মাইক্রো প্রপাগেশন। মাইক্রো অর্থ কি? মাইক্রো অর্থ হচ্ছে ক্ষুদ্র, আর প্রপাগেশন অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, ছড়িয়ে যাওয়া বা উৎপাদন হওয়া। এখানে মাইক্রো প্রপাগেশন অর্থ কি, যে উদ্ভিদের একটা ক্ষুদ্র অংশ অর্থাৎ একটা ক্ষুদ্র টিস্যু বা একটা কোষ, এই টিস্যুটাকে বা কাজে লাগিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ পাচ্ছি। সেম, এই একটা ক্ষুদ্র অংশকে কাজে লাগিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ পাচ্ছি, তাহলে এটাকে আমরা বলবো মাইক্রো প্রপাগেশন। ঠিক আছে, তাহলে ক্ষুদ্র টিস্যুকে কাজে লাগিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ পাচ্ছি, এটা মাইক্রো প্রপাগেশন। এই সেম জিনিসটা কিন্তু টিস্যু কালচারে ঘটছে, একটা টিস্যুকে কাজে লাগিয়ে তুমি অনেকগুলো চারা বা একটা উদ্ভিদ তৈরি হচ্ছে, অনেকগুলো উদ্ভিদ তৈরি হচ্ছে। তাহলে মাইক্রো প্রপাগেশন এটা টিস্যু কালচারেরই আরেক নাম, বা টিস্যু কালচারের মধ্যেও এই প্রক্রিয়াটা বিদ্যমান, মানে টিস্যু কালচারের এই প্রক্রিয়াটা। তাহলে মাইক্রো প্রপাগেশন টিস্যু কালচারের প্রক্রিয়া। আরেকটা ওয়ার্ড দেখবা তোমরা, যে টিস্যু কালচার থেকে ক্লোনিং প্রযুক্তি। ক্লোনিং প্রযুক্তি, এটাকে ক্লোনিং প্রযুক্তি আমরা কেন বলছি? আগের স্লাইডে যদি দেখি, বললাম না যে এই একটা চাপায়ের আম গাছটা, এখানকার আম খুব ভালো লেগেছে, এখান থেকে চারা তৈরি হলো, সেই চারাটা যে তখন তোমার বাসার পাশে লাগালাম, সেখান থেকে একটা উদ্ভিদ তৈরি হলো। তাহলে এই উদ্ভিদের বৈশিষ্ট্য আর এই উদ্ভিদের বৈশিষ্ট্য কিন্তু সেম, অর্থাৎ মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য আর যে চারা তুমি লাগাইছো সেটার বৈশিষ্ট্য সেম। তাহলে এইটার ক্লোন এইটা, সেক্ষেত্রে আমরা এই যেটা প্রযুক্তি সেটাকে আমরা বলবো ক্লোনিং প্রযুক্তি। তাহলে টিস্যু কালচারের মাধ্যমে একটা ক্লোন তৈরি হচ্ছে, তাহলে টিস্যু কালচারের আরেক নাম হচ্ছে ক্লোনিং প্রযুক্তি, আবার টিস্যু কালচারের আরেক নাম মাইক্রো প্রপাগেশন। এই দুইটা নাম, ঠিক আছে। আবার টটিপটেন্সিও কিন্তু টিস্যু কালচারের মধ্যেই আসে, কারণ একটা সজীব উদ্ভিদ কোষ যখন একটা উদ্ভিদে পরিণত হবে, তো সেই ক্ষমতাটাকে আমরা বলবো টটিপটেন্সি। একটা টিস্যু থেকেই কিন্তু একটা উদ্ভিদ তৈরি হচ্ছে, তাহলে এই ক্ষমতাটা রয়েছে। এরপর আমরা দুইটা ওয়ার্ড পাবো, সেটা হচ্ছে ইনভিট্রো এন্ড ইন ভিভো। ইনভিট্রো, ইনভিট্রো, ইন অর্থ হচ্ছে ভেতরে, আর ভিট্রো অর্থ হচ্ছে কাঁচ। এখন ইনভিট্রো পদ্ধতি টিস্যু কালচারেরই আরেকটা নাম। টিস্যু কালচার মধ্যে মূলত যে পদ্ধতি সেটা হচ্ছে ইনভিট্রো পদ্ধতি। কেন? কারণ যে টিস্যুটা নেওয়া হয়, এটা যে একটা মিডিয়াম দরকার, এর বৃদ্ধি পাওয়ার জন্য উপযুক্ত পরিবেশ দরকার, সেই পরিবেশটা হচ্ছে কাচের ভিতরে তৈরি করা হয়, অর্থাৎ কালচার মিডিয়াম যেটা, ওটা কাচের ভিতরে তৈরি করা হয়। এই জন্য টিস্যু কালচারের পদ্ধতি এটা হচ্ছে একটা ইনভিট্রো পদ্ধতি, অর্থাৎ কাচের ভিতরে মানে কোষের বাইরে, কোষের বাইরে। তাহলে গেল। আর ইন ভিভো যেটা আছে, ইন ভিভো হতো, ইন অর্থ তো ভিতরে, ভিভো এটা কোষের ভিতরে। ইন ভিভো হতো কোষের ভিতরে, অ্যান্ড ইন ভিট্রো হতো কাচের ভিতরে, অর্থাৎ কোষের বাইরে। এই যে মাইক্রো প্রপাগেশন, ক্লোনিং প্রযুক্তি, ইন ভিট্রো পদ্ধতি, এগুলো সবই প্রায় টিস্যু কালচারেরই মধ্যে অংশ গেল। এখন একটা ওয়ার্ড দেখবা তোমরা, এক্সপ্লান্ট। এক্স অর্থ কি? বাইরে বা কেটে নেওয়া, এটা কেটে নেওয়া অংশ। এক্সপ্লান্ট, যে টিস্যুটা আমরা কেটে নিই, মাতৃ উদ্ভিদ থেকে যে টিস্যুটুকু আমরা কেটে নিই, সেটাকে আমরা বলবো এক্সপ্লান্ট। কিভাবে? প্লান্ট মানে অর্থ হচ্ছে উদ্ভিদ, এক্স অর্থ কেটে নেওয়া বা বাইরের। তাহলে মাতৃ উদ্ভিদ থেকে যে অংশটুকু আমরা কেটে নিই, সেটাকে আমরা বলবো, যে মাতৃ উদ্ভিদ থেকে যে টিস্যুটুকু আমরা কেটে নিই, সেটাকে আমরা বলবো এক্সপ্লান্ট। শেষ। তারপর আরেকটা ওয়ার্ড আছে প্লান্টলেট, এখানে দেখতে পাচ্ছ কিনা, প্লান্টলেট। প্লান্টলেট, প্লান্ট অর্থ হচ্ছে উদ্ভিদ, আর প্লান্টলেট অর্থ হচ্ছে অনুচারা। অনুচারা, এই একটা টিস্যু, এই টিস্যুর আরেক নাম হচ্ছে কি পড়লাম, এক্সপ্লান্ট। এক্সপ্লান্ট কেন বলছি? কারণ এটা মাতৃ উদ্ভিদ থেকে আলাদা করা হয়েছে।
এই এক্সপ্ল্যান্ট থেকে যখন চারা তৈরি হচ্ছে, এই চারা তৈরি হলো, চারা তৈরি হলো, এই চারাটাকে আমরা বলবো প্লান্টলেট, অর্থাৎ ক্ষুদ্র উদ্ভিদের ক্ষুদ্র অংশ, এটাকে আমরা বলবো প্লান্টলেট। গেল। তারপর আমাদের মেন যে টপিক টিস্যু কালচারের ধাপসমূহ, এটা থেকে গ নম্বরে একটা কোশ্চেন পাবা, প্রায় মোটামুটি শিওর থাকতে পারো যে গ নম্বরে কোশ্চেন পাবা। যদি সিকিউ নিয়ে কথা বলি, সেক্ষেত্রে যে প্রথমে বললাম যে এই জীব প্রযুক্তি, এখান থেকে মূলত একটা সিকিউ কমন পাবা। টিস্যু কালচারের যে অংশটা, এখান থেকে ধাপসমূহ, এটা গ এর জন্য, আর ভূমিকা এটা ঘ এর জন্য। কিন্তু যতদূর আমি দেখেছি যে কোশ্চেন অ্যানালাইসিস করে, যে টিস্যু কালচারের ধাপসমূহ এবং গুরুত্ব, এটা দুইটাই গ ঘ হিসেবে একটা সিকিউর মধ্যে দেয় না। এখানে টিস্যু কালচারের যে ধাপসমূহ, এটা যদি গয়ে দেয়, সেক্ষেত্রে ঘ নাম্বার কোশ্চেন রিকম্বিনেন্ট ডিএনএ বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই অংশটুকু থেকে ঘ নাম্বার দিয়ে দেয়। আবার ধরো ঘ নাম্বারে টিস্যু কালচারের গুরুত্ব বা ভূমিকা দিল, তখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে একটা ইনসুলিন তৈরি প্রক্রিয়াটা আছে, সেটা তখন গ এর মধ্যে দিয়ে দেয়। এইটা মোটামুটি সিকিউ নিয়ে যদি কথা বলি, তাহলে আজকে যে টিস্যু কালচার নিয়ে কথা বলবো আমরা, টিস্যু কালচারের ধাপসমূহ, এটা মূলত টিস্যু কালচার পার্ট 1, এখানে ধাপসমূহ নিয়ে আমরা কথা বলবো, এবং টিস্যু কালচার পার্ট 2, সেখানে আমরা টিস্যু কালচারের যে গুরুত্ব সেটা নিয়ে কথা বলবো। তাহলে টিস্যু কালচারের ধাপসমূহ, এখন ইমাজিন করো যে প্রথমে বললাম যে তোমার একটা গাছের আম পছন্দ হয়েছে, সেই গাছের চাচ্ছ যে সেই গাছের সমগুণ বৈশিষ্ট্য সম্পন্ন একটা উদ্ভিদ তুমি তোমার বাসার পাশে লাগাবা। তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে, সেই যে উদ্ভিদটা তোমাকে নির্বাচন করতে হবে যে কোন উদ্ভিদের থেকে বৈশিষ্ট্যটা তুমি তোমার বাসার পাশে চাচ্ছ। তাহলে সেক্ষেত্রে মাতৃ উদ্ভিদ বা এক্সপ্ল্যান্ট নির্বাচন, অর্থাৎ মাতৃ উদ্ভিদ থেকে যে অংশটুকু বা টিস্যুটুকু আমরা নিয়ে নিই, কেটে নিই, সেই অংশটুকু হচ্ছে এক্সপ্ল্যান্ট। সর্বপ্রথম মাতৃ উদ্ভিদ বা এক্সপ্ল্যান্ট নির্বাচন। তাহলে ওই টিস্যুটা আমাদের নির্বাচন করতে হবে, যে মাতৃ উদ্ভিদ থেকে আমরা কোন টিস্যুটা নিব সেটা আমাদের নির্বাচন করতে হবে। সাধারণত কাণ্ডের কাণ্ডের কক্ষমুকুল বা পার্শ্বমুকুল, কাণ্ডের কক্ষমুকুল বা পার্শ্বমুকুল এক্সপ্ল্যান্ট হিসেবে নির্বাচন করা হয়। দ্বিতীয়ত, যে আমরা টিস্যুটা নিলাম, এই টিস্যুটা বেড়ে ওঠার জন্য তো একটা পর্যাপ্ত পরিমাণে একটা প্রয়োজনীয় পরিবেশ দরকার। এই পরিবেশটাকে আমরা বলবো কালচার মিডিয়াম, অর্থাৎ কালচার, আবাদ মিডিয়াম অথবা মাধ্যম। তাহলে আবাদের জন্য যে মাধ্যমটা আমাদের প্রয়োজন, সেটাকে আমরা বলবো কালচার মিডিয়াম। এই কালচার মিডিয়ামটা মূলত একটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে, আমাদের বই যে ছবি দেওয়া আছে সেটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে কালচার মিডিয়াম তৈরি করা হয়েছে। তাহলে কাচের ভিতরে, সেই জন্য টিস্যু কালচার পদ্ধতি এটা হচ্ছে ইন ভিট্রো পদ্ধতি। তাহলে কালচার মিডিয়াম প্রস্তুত। কালচার মিডিয়ামের জন্য আমাদের কি কি দরকার হবে, উদ্ভিদে বেড়ে ওঠার জন্য যে প্রয়োজনীয় পুষ্টি দরকার, প্রয়োজনীয় পুষ্টি উপাদান প্রয়োজন। প্রয়োজনীয় পুষ্টি উপাদান, প্রয়োজনীয় পুষ্টি উপাদান হিসেবে কি থাকতে পারে, ভিটামিন, ভিটামিন দরকার। তারপর খাবারের জন্য আমাদের সুক্রোজ দরকার। সুক্রোজের একটা পার্সেন্টেজ দেওয়া হচ্ছে, সুক্রোজ 2 to 4% সুক্রোজ প্রয়োজন। এই পার্সেন্টেজটা মনে রাখতে হবে, 2 to 4% সুক্রোজ প্রয়োজন। তারপর ফাইটো হরমোন প্রয়োজন। ফাইটো হরমোন, হরমোন তো লাগে, কিন্তু ফাইটো হরমোন হচ্ছে উদ্ভিদের হরমোন। ফাইটো অর্থ হচ্ছে উদ্ভিদ, তাহলে উদ্ভিদের জন্য যে হরমোনটুকু লাগে, আমরা যে হরমোনটা লাগে সেটা হচ্ছে ফাইটো হরমোন। গেল। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে পিএইচ। তুমি যে একটা কালচার মিডিয়াম তৈরি করবা, এটা পিএইচ কত হবে, পিএইচটা হবে 5.5 থেকে 5.8। তাহলে এই পিএইচ এর মধ্যে কালচার মিডিয়ামটা তৈরি করতে হবে, এবং উদ্ভিদে বেড়ে ওঠার জন্য যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান, ভিটামিন, ফাইটো হরমোন, সুক্রোজ, এই সকল উপাদান আমাদের থাকতে হবে কালচার মিডিয়ামের মধ্যে, যাতে টিস্যুটা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায় এবং বেড়ে উঠতে পারে। এরপরে আমাদের যে ধাপ, সেটা হচ্ছে জীবাণুমুক্তকরণ বা নির্বীজকরণ। তুমি একটা টিস্যু নিলাম, ওই টিস্যুটাকে যদি জীবাণুমুক্ত না করো, সেক্ষেত্রে টিস্যুটা যখন কালচার মিডিয়ামে দিবা, সেক্ষেত্রে টিস্যুটা তো বৃদ্ধি পেতে থাকবে, টিস্যুর মধ্যে যে সব জীবাণু আছে, ভাইরাস আছে, সেগুলো বৃদ্ধি পেতে থাকবে।
তখন যে টিস্যু থেকে অনুচারা বা চারা পেলাম সেটা যখন তুমি লাগাবা, যে ফল পাবা, সেটাও তার মধ্যে কিন্তু ভাইরাস থাকবে। তাহলে টিস্যুটাকে আমরা জীবাণুমুক্ত করার জন্য যে পদ্ধতি, সেটা হচ্ছে জীবাণুমুক্তকরণ বা নির্বীজকরণ। তাহলে টিস্যুটাকে কালচার মিডিয়াম প্রতিস্থাপনের আগে আমাদেরকে জীবাণুমুক্ত করতে হবে। এই জীবাণুমুক্তকরণের যে যন্ত্র, সেটাকে আমরা বলি অটোক্লেভ। অটোক্লেভ যন্ত্র মূলত চিকিৎসা ক্ষেত্রেও অটোক্লেভ ব্যবহার করা হয়। সার্জারিতে সাধারণত যে সকল ব্লেড বা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়, সেগুলোকে জীবাণুমুক্ত করা হয়। এই অটোক্লেভের মধ্যে জীবাণুমুক্ত করা হয়, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট টেম্পারেচারে রাখা হয়, যেমন তাপমাত্রা। অটোক্লেভ যন্ত্রের যে তাপমাত্রা, সেটা হচ্ছে 121°C। তারপর সময় হচ্ছে 20 মিনিট। আর চাপ হচ্ছে 15 পাউন্ড বা PSI, পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। তাহলে অটোক্লেভ যন্ত্রের মধ্যে এই তিনটা জিনিস, তাপমাত্রা 121°C, সময় 20 মিনিট এবং যে চাপ 15 পাউন্ড। টিস্যুটাকে অটোক্লেভ যন্ত্রের মধ্যে রেখে এই কয়েকটা জিনিস সেট করবা, তাহলে টিস্যুটা জীবাণুমুক্ত হয়ে যাবে। তাহলে আমাদের কালচার মিডিয়ামে প্রস্তুত, জীবাণুমুক্ত হয়ে গেছে টিস্যু। এখন আমাদের কি করতে হবে, টিস্যুটা জীবাণুমুক্ত সেই টিস্যুটাকে আমরা কালচার মিডিয়ামে স্থাপন করে দেবো। তাহলে টিস্যুটা পর্যাপ্ত পরিমাণে পুষ্টিও পাবে, আবার জীবাণুমুক্তও আছে। সেক্ষেত্রে যে টিস্যুটা, ধরো এই টিস্যু, একে কালচার মিডিয়ামের মধ্যে দেওয়া হয়েছে, মিডিয়ামের মধ্যে এটাকে দেওয়া হয়েছে। গেল, এটা কালচার মিডিয়াম, এর মধ্যে টিস্যুটা আছে, এবং এটা পুষ্টিও পাচ্ছে আবার জীবাণুমুক্ত। সেক্ষেত্রে এই টিস্যুটা চারিদিকে বৃদ্ধি পেতে থাকবে। এই টিস্যু এর চারিদিকে বৃদ্ধি পেতে থাকবে, দিয়ে একটা অবিন্যস্ত টিস্যুগুচ্ছ গঠন করবে। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাওয়ার পর এই টিস্যুগুচ্ছটা একটা অবিন্যস্ত টিস্যুগুচ্ছতে পরিণত হবে। এই অবিন্যস্ত টিস্যুগুচ্ছটাকে আমরা বলবো ক্যালাস। গেল, তাহলে ক্যালাস সৃষ্টির জন্য আমাদের কয়েকটা পদক্ষেপ নিতে হবে। সেক্ষেত্রে কি, বৈদ্যুতিক আলো। বৈদ্যুতিক আলো একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে হওয়া লাগবে। কত? 1000 থেকে 3000 লাক্স, বা 3000 থেকে 5000 লাক্স। এটার মধ্যে আমাদেরকে বৈদ্যুতিক আলোটা রাখতে হবে। তারপর যদি বলি, সেক্ষেত্রে তাপমাত্রা, এই ক্যালাস সৃষ্টির জন্য একটা তাপমাত্রা প্রয়োজন। তাপমাত্রাটা হচ্ছে 17 থেকে 20°C। তাপমাত্রাটা 17 থেকে 20°C। গেল, তারপরে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা কত হবে? 70 থেকে 75%। তাহলে ক্যালাস তৈরির জন্য আমাদের কি পদক্ষেপ নিতে হবে? বৈদ্যুতিক আলো 1000 থেকে 3000 লাক্স, এটা আবার লাক্স সাবান না কিন্তু। তাপমাত্রা হবে 17 থেকে 20°C, এবং আপেক্ষিক আর্দ্রতা এটা হবে 70 থেকে 75%। তাহলে টেম্পারেচার কিন্তু আমরা দুইটা পড়লাম। কি? একটা হচ্ছে অটোক্লেভের মধ্যে পড়লাম, অটোক্লেভে জীবাণুমুক্তকরণের জন্য টেম্পারেচার 121°C লাগবে। আর ক্যালাস তৈরির জন্য তাপমাত্রা 17 থেকে 20°C, এটা যাতে মিক্স না হয়। তাহলে এখন আমাদের যে টিস্যু, সেটাকে আমরা জীবাণুমুক্ত করেছি, কালচার মিডিয়ামে দিয়েছি। কালচার মিডিয়ামে ওখানে ক্যালাস তৈরি হয়েছে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পেয়েছে, চারিদিকে বৃদ্ধি পেয়েছে, অবিন্যস্ত টিস্যু হচ্ছে, সেটা হচ্ছে ক্যালাস সৃষ্টি হয়েছে। এখন আমাদের পদক্ষেপ কি, যে ক্যালাসটা আছে এটাকে মূলত মূল উৎপাদক মাধ্যমে স্থাপন করতে হবে এবং চারা উৎপাদন হবে। তাহলে মূল উৎপাদন মাধ্যমে স্থাপন এবং চারা সৃষ্টি, যে চারাটা সৃষ্টি হবে সেই চারাটা টবে প্রতিস্থাপন করতে হবে আমাদের। চারাটা টবে প্রতিস্থাপন করতে হবে। সেই চারাটা যখন বৃদ্ধি পাবে, তখন টব হতে প্রাকৃতিক পরিবেশে স্থাপন। গেল, তাহলে এই যে 8টা পয়েন্ট, এই 8টা পয়েন্ট টিস্যু কালচারের ধাপসমূহ। তাহলে শুরু থেকে একবার যদি দেখি টিস্যু কালচারের ধাপসমূহ,
তাহলে আমাদের যদি টিস্যু কালচার করতে হয়, তাহলে সেক্ষেত্রে প্রথম জাস্ট ইমাজিন করো একটা টিস্যু নিলাম, ঠিক আছে? এই উদ্ভিদের আম খুব ভালো লাগছে তোমার, তাহলে ওই উদ্ভিদ থেকে একটা টিস্যু নিলাম। টিস্যুটা যাতে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি নিয়ে বেড়ে উঠতে পারে, সেক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে? কালচার মিডিয়াম তৈরি করতে হবে। এখন যে কালচার মিডিয়াম তৈরি তো হয়ে গেছে, এখন যে টিস্যু এটা যদি জীবাণুযুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু হবে না, টিস্যুটাকে প্রথমে জীবাণুমুক্ত করতে হবে। তাহলে অটোক্লেভ যন্ত্রের মধ্যে আমরা 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 20 মিনিট এবং 15 পাউন্ড চাপে আমরা সেই টিস্যুটাকে অটোক্লেভ যন্ত্রের মধ্যে রাখবো, তাহলে জীবাণুমুক্ত হয়ে গেল। যে কালচার মিডিয়াম আমরা কিভাবে প্রস্তুত করব? কালচার মিডিয়ামে যেন পর্যাপ্ত পরিমাণে সকল পুষ্টি উপাদান থাকে, যেমন ভিটামিন, ফাইটো হরমোন, উদ্ভিদের জন্য ফাইটো হরমোন, তারপর হচ্ছে গিয়ে সুক্রোজ, 2 থেকে 4% সুক্রোজ প্রয়োজন। যে পিএইচ হচ্ছে 5.5 থেকে 5.8, একে একটা উপাদান মাস্ট লাগবে। ভিটামিন, তারপরে হচ্ছে আমাদের নির্বীজকরণ বা জীবাণুমুক্তকরণ, এটা অটোক্লেভ যন্ত্রের মধ্যে। তাহলে আমাদের যে টিস্যু সেটা হচ্ছে জীবাণুমুক্ত হয়ে গেছে, আবার কালচার মিডিয়ামে দিয়ে দিয়েছি। সেক্ষেত্রে কালচার মিডিয়ামে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পেল, পুষ্টি থেকে ক্যালাস তৈরি করবে। তাহলে ক্যালাস তৈরির জন্য আমাদের কি পদক্ষেপ নিতে হবে? বৈদ্যুতিক আলো 1000 থেকে 3000 লাক্স বা 3000 থেকে 5000 লাক্স। তারপর তাপমাত্রা হচ্ছে 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 70 থেকে 75%। ক্যালাস সৃষ্টি হয়ে গেল। এখন আমরা সেটাকে মূল উৎপাদন মাধ্যমে স্থাপন করবো এবং চারা সৃষ্টি হবে। চারাটাকে আমরা টবে স্থাপন করব এবং টব থেকে প্রাকৃতিক পরিবেশে স্থাপন করব। এই গেল পয়েন্ট, যে 8টা পয়েন্ট আমরা পড়েছি। এই 8টা পয়েন্টেরই চিত্র তোমাদের বইয়ে দেওয়া আছে। এবং দেখো যে এটা একটা গাছ, মাতৃ উদ্ভিদ। এটা মাতৃ উদ্ভিদ থেকে যে টিস্যুটুকু নিলা, এই টিস্যুটা হচ্ছে এক্সপ্লান্ট, অর্থাৎ মাতৃ উদ্ভিদ থেকে কেটে নেওয়া হয়েছে। তাহলে এক্সপ্লান্ট এটাকে যে কালচার মিডিয়ামে আমাদের দিতে হবে। তার দেওয়ার আগে আমাদেরকে আগে জীবাণুমুক্ত করতে হবে। তাহলে জীবাণুমুক্ত করে কালচার মিডিয়ামে স্থাপন করলাম, সেখানে ক্যালাস তৈরি হলো। এই ক্যালাসটা দেখো চারদিকে বৃদ্ধি পেয়েছে, একটা অবিন্যস্ত আকৃতি ধারণ করেছে, সেই জন্য আমরা এটাকে বলবো ক্যালাস। ক্যালাস থেকে ছোট ছোট চারা তৈরি হবে। এই চারাটা আমরা পৃথক মাধ্যমে স্থাপন করব, মূল উৎপাদন মাধ্যমে স্থাপন করব। সেই মূল সৃষ্টি হবে এবং মূল সৃষ্টি হবে তখন সেই চারাটাকে আমরা টবে স্থাপন করব এবং টব থেকে প্রাকৃতিক পরিবেশে স্থাপন করব। শেষ। আর পুরো প্রক্রিয়াটা দেখো, যে মিডিয়াম, এই মিডিয়ামটা কিন্তু এই ছিপি লাগিয়ে একটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে সংগঠিত হচ্ছে। তাহলে কাচের ভেতরে, এই জন্য এই পদ্ধতিটা হচ্ছে কি ইন ভিট্রো পদ্ধতি। শেষ। তাহলে টিস্যু কালচারের যে সকল ধাপসমূহ বললাম, এই ধাপগুলো পয়েন্টগুলো ঠিক করে লিখতে হবে। অবশ্যই পয়েন্ট আকারে লিখবা এবং নিচে মার্ক করে দিবা। এবং যে ধাপগুলোর মধ্যে যে সকল ইনফরমেশন গুলো আমি বললাম, এই কালচার মিডিয়ামের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান, এই কয়েকটা জিনিস মাস্ট লিখতে হবে। তারপর জীবাণুমুক্ত করার জন্য অটোক্লেভ যন্ত্রের কথা, তাপমাত্রা, সময়, চাপ, এগুলো উল্লেখ করতে হবে। এবং এক্সপ্ল্যান্টটা থেকে ক্যালাস তৈরি হবে, এর জন্য যে বৈদ্যুতিক আলো, তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা, এগুলো মাস্ট লিখতে হবে। টিচার খেয়াল করবেন যে এই সকল ইনফরমেশন গুলা আছে কিনা। এই ইনফরমেশন গুলা যদি দেখে আর তুমি সুন্দর করে এই যে চিত্র আছে, এই চিত্রটুকু এঁকে দিবা, তাহলে 3-এর মধ্যে 3 দিতে বাধ্য। তাহলে আজকের জন্য এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা দেখা হবে টিস্যু কালচারের যে গুরুত্ব এবং ভূমিকা সেটা নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা সর্বপ্রথম দেখেছিলাম যে একটা গাছ, এই গাছের ফল তোমার ভালো লেগেছে খেতে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? যে গাছ থেকে একটা টিস্যু নিতে হবে। এখন এই টিস্যুটা আছে, এই টিস্যুটা থেকে আমরা টিস্যু কালচার প্রক্রিয়ার মাধ্যমে একটা গাছ তৈরি করব। তাহলে এই গাছটা এবং এই গাছটা, এই দুই গাছের বৈশিষ্ট্য সমান, সেক্ষেত্রে বৈশিষ্ট্য একই রকম। তাহলে তুমি এই গাছের ফল তোমার ভালো লেগেছে, সেক্ষেত্রে এই গাছটাও সমগুণ সম্পন্ন হবে এবং এই গাছ তুমি তোমার বাসার পাশে লাগাতে পারবা। সেক্ষেত্রে টিস্যু কালচারের মাধ্যমে তাহলে কি হলো? একটা টিস্যু, এই টিস্যু থেকে আরেকটা গাছ তৈরি হলো এবং অসংখ্য চারা তৈরি হয় টিস্যু কালচার প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে টিস্যু কালচারের যে সকল গুরুত্ব আছে সেই সম্পর্কে আমরা যাই। এই তোমাদের বইয়ে টিস্যু কালচার সম্ভবত 280 বা 279 পৃষ্ঠা আমার বই অনুযায়ী, তোমরা দেখে একটু সামনে পিছনে হতে পারে। সেক্ষেত্রে কি এখানে 15টা পয়েন্ট দেওয়া আছে। আমাদেরকে 15টা পয়েন্ট মানে এত ব্যাখ্যা দেওয়া আছে, এত ব্যাখ্যা তো লাগবে না। যে 15টা পয়েন্টের হেডলাইন, এই হেডলাইন গুলো আমাদের লেখা লাগবে ঘ নাম্বারের জন্য, এবং হেডলাইন এবং সাথে একটা করে লাইন। তাহলে কি হলো? 15টা হেডলাইন এবং 15টা লাইন।
তাহলে এই কয়েকটা মিলে এই কয়েকটা ঘরের জন্য লিখবা, তাহলে মোটামুটি 4-এর মধ্যে 4 আশা করবো। তাহলে আমরা শুরু করি 1 নম্বর পয়েন্ট থেকে। তাহলে 1 নম্বর পয়েন্ট, আমাদের টিস্যু কালচারের মেন যে কারণ কি ছিল, একটা গাছের ফল তোমার ভালো লেগেছে, তুমি চাচ্ছ সেই গাছটা তোমার বাসার পাশে লাগাতে। তাহলে টিস্যু কালচারের মাধ্যমে তুমি যে চারা তৈরি করলা একটা টিস্যু থেকে, তাহলে ওই যে গাছ তৈরি হলো সেই গাছ মাতৃগুণ সম্পন্ন হবে। তাহলে প্রথম পয়েন্ট কি, হুবহু মাতৃগুণ সম্পন্ন চারা উৎপাদন বা মাইক্রো প্রপাগেশন। আগের ক্লাসে আমরা দেখেছিলাম মাইক্রো প্রপাগেশন জিনিসটা কি। মাইক্রো অর্থ হচ্ছে ক্ষুদ্র, তাহলে মাইক্রো অর্থ আমরা কি পেলাম, মাইক্রো অর্থ হচ্ছে ক্ষুদ্র, এবং প্রপাগেশন কি, প্রপাগেশন হচ্ছে বংশ বিস্তার বা উৎপাদন করা। তাহলে টিস্যু যে ক্ষুদ্র অংশ, একটা গাছের ক্ষুদ্র অংশ টিস্যু, সেই টিস্যুকে কাজে লাগিয়ে আমরা একটা বংশ, একটা নতুন গাছ তৈরি করছি, সেই জন্য প্রক্রিয়াটা হচ্ছে মাইক্রো প্রপাগেশন। তাহলে 1 নম্বর পয়েন্ট কি, হুবহু মাতৃগুণ সম্পন্ন চারা উৎপাদন, এটা হচ্ছে সর্বপ্রথম গুরুত্ব। আরেকটা তোমাদের প্রথম লাইন দেখবা যে সকল উদ্ভিদের বীজ উৎপাদন করা সম্ভব হয় না, যেমন কি সাগরকলা, থুজা, এই সকল গাছের বীজ উৎপাদন করা সম্ভব হয় না। তাহলে এই সকল গাছ থেকে আমরা ফল কিভাবে পাবো, টিস্যু কালচারের মাধ্যমে। এই গাছ থেকে আমরা একটা টিস্যু নিয়ে নিব, দেন টিস্যু কালচার করবো, সেই টিস্যু কালচারের মাধ্যমে তখন যে চারা গাছ বা প্ল্যান্ট তৈরি করা হবে সেটা থেকে আমরা ফল পাবো। এই সকল লাইন একবার জাস্ট রিডিং দিবা। এই তাহলে আমাদের দ্বিতীয় পয়েন্ট কি, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি। টিস্যু কালচার ধাপসমূহের মধ্যে আমরা দেখেছিলাম যে স্টেরিলাইজেশন বা জীবাণুমুক্তকরণ বা নির্বীজকরণ, এই প্রক্রিয়ার মাধ্যমে কি করেছিলাম, আমরা যে এক্সপ্লান্টটা নিয়েছিলাম, এক্সপ্লান্ট কি, মাতৃ উদ্ভিদ থেকে যে টিস্যুটা আমরা গ্রহণ করি সেটাকে আমরা বলি এক্সপ্লান্ট। তাহলে সেই এক্সপ্লান্টটাকে আমরা স্টেরিলাইজেশনের মাধ্যমে বা জীবাণুমুক্তকরণের মাধ্যমে রোগমুক্ত করেছিলাম। তাহলে টিস্যু কালচারের মাধ্যমে কি হয়, রোগমুক্ত চারা উৎপাদন করা যায়। এটা একটা হেডলাইন, সাথে একটা লাইন ঘ নাম্বারের জন্য। তাহলে গেল। তারপর কি, চারা উৎপাদন। আমরা টিস্যু কালচার করেছিলাম কি জন্য, অনেকগুলো চারা তৈরি করার জন্য, একটা টিস্যু থেকে অনেকগুলো চারা তৈরি করেছি। তাহলে টিস্যু কালচারের মেন কি, মেন পয়েন্ট কি, অনেকগুলো চারা উৎপাদন, অল্প সময়ে অনেকগুলো চারা উৎপাদন। তারপর টিস্যু বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণে, ধর একটা গাছ বিলুপ্তির পথে আছে, তুমি সেই গাছটা থেকে একটা টিস্যু নিলা, সেই টিস্যুটাকে ব্যবহার করে তুমি ওই প্রজাতির অনেকগুলা গাছ তৈরি করে নিলা, সেক্ষেত্রে গাছটা বিলুপ্তি থেকে বেঁচে গেল। তাহলে বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণ, এই একটা লাইন লিখবা, শেষ। তারপর ঘ নাম্বারের জন্য যদি দেখি, ভ্রূণ কালচার প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদের কৃত্রিম প্রজনন। এখন ভ্রূণ জিনিসটা কি, ভ্রূণ, তাহলে আমরা জানি যে এটা একটা শুক্রাণু, এইটা হচ্ছে একটা শুক্রাণু, এটা একটা শুক্রাণু, এখানে এন সংখ্যক ক্রোমোজোম আছে, প্লাস এইটা হচ্ছে একটা ডিম্বাণু, এটা একটা ডিম্বাণু। তাহলে একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু মিলিত হলো, তারপরে কি হবে, জাইগোট। এই জাইগোট যখন পরবর্তীতে বিস্তৃতি লাভ করবে, মানে এই জাইগোটা আস্তে আস্তে যখন বড় হবে, তখন এই জাইগোটটাকে আমরা বলবো ভ্রূণ। তাহলে আগে কি দেখলাম, যে ভ্রূণ কালচার প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদের কৃত্রিম প্রজনন, তুমি একটা ভালো উন্নত মানের ভ্রূণ পেলা, সেই ভ্রূণটা যখন তুমি কালচার করবা, তখন আমরা কি দেখি যে এই একটা ভ্রূণ, এই একটা ভ্রূণ থেকে একটা গাছ তৈরি হবে। কিন্তু তুমি যখন এই ভ্রূণটাকে কালচার করবা, তুমি যখন এই ভ্রূণটাকে কালচার করবা, তখন অনেকগুলো ভ্রূণ পাবা, অনেকগুলো ভ্রূণ পাবা, এই অনেকগুলো ভ্রূণ থেকে তুমি তখন অনেকগুলা গাছ পাবা। তাহলে কি, যে ভ্রূণ কালচারের মাধ্যমে কৃত্রিম প্রজনন করা হচ্ছে। টিস্যু কালচারের মাধ্যমে যে একটা উন্নত তুমি ভ্রূণ পেলা, সেই ভ্রূণটাকে কাজে লাগিয়ে তুমি তখন অনেকগুলো গাছ তৈরি করলা। এইটা হচ্ছে 5 নম্বর পয়েন্টের মেন কথা। তারপরে যদি যাই, তারপরে কি, সংকর উদ্ভিদ উৎপাদনের ক্ষেত্রে প্রোটোপ্লাস্ট ফিউশন বা মিলন। তাহলে কি, প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাস্ট জিনিসটা কি, প্রোটোপ্লাস্ট জিনিসটা কি পাচ্ছি আমরা, প্রোটোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর ব্যতীত যা থাকে সেটাই হচ্ছে প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্ট মিলনের ফলে, দুইটা উদ্ভিদে তুমি প্রোটোপ্লাস্ট নিলে, অর্থাৎ সেই কোষ নিলা, সেই কোষের মিলনের ফলে তুমি একটা সংকর উদ্ভিদ তৈরি করছো। সংকর উদ্ভিদ কি, হাইব্রিড, অর্থাৎ একটা নতুন প্রজাতি আসবে, একটা নতুন বৈশিষ্ট্য নিয়ে আসবে। সেক্ষেত্রে কি, তাহলে শুরু করি। তাহলে সংকর জিনিসটা কি, সংকর, সংকর, সংকর বলতে হাইব্রিড বোঝায়। তোমাদের বইয়ে যে উদাহরণটা দেওয়া আছে, যে উদাহরণটা দেওয়া আছে, যে একটা পটেটো, পটেটো অর্থাৎ একটা আলুর গাছে তুমি কোষ নিলা, সাথে একটা টমেটো গাছে তুমি কোষ নিলা,
একটা টমেটো গাছে তুমি কোষ নিলা, এই দুইটা যখন তুমি প্রোটোপ্লাস্ট মিলন ঘটাবা তখন এখান থেকে একটা সংকর প্রজাতির সৃষ্টি হবে, সেটাকে আমরা কি বলবো? ও ম্যাটো। তাহলে কি পটেটো প্লাস টমেটো তাহলে হচ্ছে পোমেটো। সেক্ষেত্রে কি হয়, এখানে যে এই আলুর কোষটা আছে, এটা ধরো একটা আলুর কোষ, এটা একটা আলুর কোষ, এটা আলুর নিউক্লিয়াস প্লাস টমেটো, এটা হচ্ছে একটা টমেটোর কোষ, আর এটা হচ্ছে টমেটোর নিউক্লিয়াস। সেক্ষেত্রে আমরা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে যে আলুর যে নিউক্লিয়াসটা আছে সেটা সরিয়ে ফেলবো এবং টমেটোর যে নিউক্লিয়াসটা আছে সেটাও আমরা সরিয়ে ফেলবো। টমেটোর নিউক্লিয়াসটা সরিয়ে ফেললাম, তাহলে এখানে কি থাকলো? এখানে দুইটা কোষের মধ্যে নিউক্লিয়াস নাই, সেক্ষেত্রে কি হবে? এখানে আছে সাইটোপ্লাজম, এখানে আছে সাইটোপ্লাজম। তাহলে আলুর সাইটোপ্লাজম এবং টমেটোর সাইটোপ্লাজম, এই দুইটা সাইটোপ্লাজম মিলিয়ে আমরা একটা হাইব্রিড তৈরি করব। তাহলে এটা কি? এটা হচ্ছে আলুর কোষ, আর এটা কি? এটা হচ্ছে টমেটোর কোষ। তাহলে এটা একটা আলুর কোষ, এটা হচ্ছে একটা টমেটো কোষ। এখান থেকে আমরা নিউক্লিয়াসটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সরিয়ে ফেলবো, দিয়ে যে অবশিষ্ট অংশ থাকবে, এখানে অবশিষ্ট কি থাকবে? সাইটোপ্লাজম। এখানে অবশিষ্ট কি থাকবে? সাইটোপ্লাজম। তাহলে আলুর সাইটোপ্লাজম এবং টমেটোর সাইটোপ্লাজম, দুইটা সাইটোপ্লাজম মিলিয়ে আমরা একটা যে হাইব্রিড তৈরি করব, সাইটোপ্লাজমের মিলনের ফলে এই হাইব্রিডটা তৈরি হচ্ছে। সেই জন্য এই হাইব্রিডটার আমরা বিশেষ নাম দেব। এই বিশেষ নাম কি? সাইটোপ্লাজমের হাইব্রিড। সেই জন্য আমরা এটাকে বলবো সাইব্রিড। ঠিক আছে? যে পোমেটো পেলা, এই পোমেটোটা হচ্ছে সাইব্রিড, অর্থাৎ আলু এবং টমেটো এটা প্রোটোপ্লাস্ট মিলনের ফলে, প্রোটোপ্লাস্ট ফিউশনের ফলে একটা নতুন হাইব্রিড তৈরি হচ্ছে। কেন? আর হাইব্রিডটাকে আমরা সাইব্রিড বলছি। সাইব্রিড কেন বলছি? সাইটোপ্লাজমের মিলনের ফলে তৈরি হচ্ছে। তাহলে সাইটোপ্লাজমের মিলনের ফলে যে সাইব্রিডটা তৈরি হচ্ছে আলু এবং টমেটোর মিলনে, সেটাকে আমরা বলবো পোমেটো। এটা যদি ছবি দেখো, এটা হচ্ছে পোমেটো, এটাও বাস্তবিক অর্থে হয়েছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এটা তো মাটির উপরে এখানে তৈরি হচ্ছে টমেটো, এবং মাটির নিচে দেখো আলু তৈরি হচ্ছে। তোমরা গুগলে সার্চ দিয়ে দেখতে পারো, একই ছবি এটা। তাহলে মাটির উপরে টমেটো তৈরি হচ্ছে একই গাছে মাটির উপরে টমেটো তৈরি হচ্ছে এবং মাটির নিচে আলু তৈরি হচ্ছে। তাহলে একটা নতুন হাইব্রিডে তৈরি হচ্ছে, এই হাইব্রিডটাকে আমরা বলবো সাইব্রিড। তাহলে গেল। এখানে যদি দেখি যে দুটি ভিন্ন প্রজাতির প্রোটোপ্লাস্ট সংযুক্তি এবং তা থেকে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন সংকর উদ্ভিদ উৎপন্ন করা সম্ভব হয়েছে। এখানে আরেকটা দেখবো যে সেখানে দুটি প্রজাতির সম্পূর্ণ সাইটোপ্লাজমের মিলন ঘটে। প্রোটোপ্লাস্ট মিলনের ক্ষেত্রে শুধুমাত্র সাইটোপ্লাজমের মিলন ঘটে, নিউক্লিয়াসের মিলন কিন্তু ঘটে না। বলেছিলাম না নিউক্লিয়াসটা সরিয়ে নেওয়া হয়। তাহলে দুটি উদ্ভিদের শুধু সাইটোপ্লাজমের মিলনের সৃষ্টি উদ্ভিদকে আমরা হাইব্রিড না বলে কি বলবো? সাইব্রিড। আর এই ক্ষেত্রে কি দেখবো যে আলু এবং টমেটো দুইটা প্রোটোপ্লাস্ট ফিউশন করে নতুন সৃষ্টি উদ্ভিদের নাম কি? ওম্যাটো। পটাটো প্লাস টমেটো, সেক্ষেত্রে পোমেটো। এটা হচ্ছে একটা মেডিকেল কোশ্চেন। তাহলে জিনিসটা ভালো মতো দেখবো। গেল। তাহলে তারপরে আমাদের মেন পয়েন্ট কি? তাহলে মেন পয়েন্ট হচ্ছে তারপরে আমাদের মেন পয়েন্ট কি? মেরিস্টেম কালচার। মেরিস্টেম কি? মেরিস্টেম হচ্ছে ভাজক টিস্যু। যে সকল টিস্যুগুলা বিভাজিত হয় সেগুলোকে আমরা বলবো মেরিস্টেম। তাহলে কি হয়? উদ্ভিদের শীর্ষ মুকুলের অগ্রভাগের টিস্যুকে আমরা মেরিস্টেম বলছি, মানে এগুলো দ্রুত বিভাজিত হতে থাকে। তাহলে কি? মেরিস্টেম কালচারের মাধ্যমে টিস্যু কালচার করা হয়। অ্যান্ড এই মেরিস্টেম কালচারের মাধ্যমে চারাগাছ সাধারণত রোগ মুক্ত হয়ে থাকে, কারণ মেরিস্টেম টিস্যুতে কোনো প্রকার রোগ জীবাণু থাকে না। তাহলে মেরিস্টেম কালচারের মাধ্যমে আমরা রোগ মুক্ত চারা উৎপাদন করে থাকি। তাহলে তোমাদের এমসিকিউ আসবে যে রোগ মুক্ত চারা উৎপাদনের জন্য কোন কালচার ব্যবহার করা হয়? কি? মেরিস্টেম কালচার। শেষ। তাহলে 7 নম্বর পয়েন্ট গেল। তারপরে যদি আমরা দেখি 8 নম্বর পয়েন্ট, 8 নম্বর পয়েন্টে কি আছে? 8 নম্বর পয়েন্টে কি আছে? যে অল্প সময়ে অধিক চারা উৎপাদন। আমরা টিস্যু কালচার কেন করছিলাম? মাতৃগুণ সম্পন্ন যে মাতৃ উদ্ভিদ আছে সেখান থেকে একটা টিস্যু নিলাম, সেই টিস্যু থেকে অনেকগুলো চারা তৈরি হচ্ছে অল্প সময়, একটা প্রক্রিয়ার মাধ্যমে একটা টিস্যু থেকে অনেকগুলো চারা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে তাহলে আমাদের মেন রিজনটা কি হচ্ছে? মাতৃ উদ্ভিদ সম্পন্ন অনেকগুলো চারা উৎপাদন। তাহলে কি? অল্প সময়ে অধিক চারা উৎপাদন।
এটা একটু ব্যাখ্যা করে লিখে দিবা, একটা লাইন জাস্ট। তারপরে কি, হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন। এখন হ্যাপ্লয়েড জিনিসটা কি? হ্যাপ্লয়েড জিনিসটা কি? আমরা জানি আমাদের যে দেহকোষ, আমরা মানুষ যত উন্নত উদ্ভিদ আছে, আমাদের যে দেহকোষ ডিপ্লয়েড হয়। ডিপ্লয়েড কি? এটা ধরো আমাদের কোষ, এটা ধরো আমাদের কোষ। এই কোষে যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোম গুলা সর্বদাই জোড়ায় জোড়ায় অবস্থায় থাকে। ক্রোমোজোম গুলা কি হয়? জোড়ায় জোড়ায় অবস্থান করে। আমাদের ক্রোমোজোম গুলা সবসময় জোড়ায় জোড়ায় অবস্থান করে। অর্থাৎ একটা ক্রোমোজোম একা যদি থাকে এই সম্পূর্ণ বৈশিষ্ট্য বহন করতে পারে না। তাহলে জোড়ায় জোড়ায় থাকার জন্য 2n সংখ্যক ক্রোমোজোম থাকে। ক্রোমোজোম সেট হচ্ছে আমাদের 2n থাকার জন্য জোড়ায় জোড়ায় থাকে, সেই জন্য আমরা হচ্ছে ডিপ্লয়েড। কিন্তু আমাদের দেহে একটা মাত্র কোষ আছে, আমাদের দেহের একটা মাত্র কোষ আছে, যেটা হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড কোষটা কি? ছেলেদের ক্ষেত্রে হচ্ছে শুক্রাণু এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে ডিম্বাণু। এই দুইটা কোষ হ্যাপ্লয়েড অবস্থায় থাকে। তাহলে আর উদ্ভিদের ক্ষেত্রে তাহলে হ্যাপ্লয়েড কোষ কি হচ্ছে? পরাগরেণু বা পরাগধানী, এবং মেয়েদের ক্ষেত্রে কি হচ্ছে? ডিম্বাণু। সেক্ষেত্রে যদি দেখি আমরা, তাহলে কি দেখবো? হ্যাপ্লয়েড উদ্ভিদ, পরাগরেণু এবং পরাগধানী কালচার। পরাগরেণু এবং পরাগধানী কালচারের মাধ্যমে অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করা হয়। অ্যান্ড্রো অর্থ কি? অ্যান্ড্রো অর্থ হচ্ছে পুরুষ। এই পরাগরেণু বা পরাগধানী তো পুরুষ উদ্ভিদে থাকে, সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে হচ্ছে অ্যান্ড্রোজেনিক মানে পুরুষ। তাহলে অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড মানে কি? হ্যাপ্লয়েড তাহলে হচ্ছে যে সকল কোষে n সংখ্যক ক্রোমোজোম থাকে, অর্থাৎ এদের। তারপর আরো কিছু অনুন্নত প্রাণী আছে, যেরকম হচ্ছে শৈবাল, ছত্রাক, এদের দেহে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। অর্থাৎ এইটা ধরো একটা কোষ, এই কোষে কি থাকে? এই ক্রোমোজোম গুলা একাই একাই অবস্থান করবে, কোনো জোড়ায় অবস্থান করবে না, সেই জন্য আমরা এদেরকে বলবো অনুন্নত। তাহলে এখানে আমরা কি দেখছি? যে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদনের জন্য টিস্যু কালচার ব্যবহার করা হয়। পরাগরেণু এবং পরাগধানী কালচারের মাধ্যমে অ্যান্ড্রোজেনিক মানে পুরুষ উদ্ভিদ, হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করা হয়। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এই গুয়ান 18 এটা হচ্ছে একটা অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড ধান, এবং জিন গুয়া 1 এটা হচ্ছে একটা অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড গম। তোমাদের কোশ্চেন আসবে যে নিচের কোনটি অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড গম? জিন গুয়ান, এটা কিভাবে মনে রাখবো? এটা আর কি আমি মোটামুটি ভাবে মনে রাখতাম যে এটা গ আছে, তো গটাকে আমি একটু এইটা হিসেবে দেখতাম। তাহলে কি? জিন ঘুয়ার এখানে আছে, আর এখানে গটাকে আমি হিসেবে দেখতাম। তাহলে জিন ঘুয়া ঘয়ের জায়গায়, তাহলে গম গেল। আর বাকি যেটা থাকবে ওটা তাহলে গুয়ান কি? ধান। শেষ। তাহলে এই হ্যাপ্লয়েড উদ্ভিদ আসলে তৈরি করা হয় কেন? একটা বিশুদ্ধ বৈশিষ্ট্য পাওয়ার জন্য। যে আমরা হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করলাম, যে পুরুষ উদ্ভিদটা তৈরি হলো, এই পুরুষ উদ্ভিদের শুধুমাত্র একটা বৈশিষ্ট্য থাকবে, এবং এই অ্যান্ড্রোজেনিক অর্থাৎ পুরুষ উদ্ভিদ তৈরি হচ্ছে। এই অ্যান্ড্রোজেনিকের আরেকটা বিপরীত হলো গাইনোজেনিক। মানে গাইনো অর্থ কি বোঝায়? অর্থাৎ গাইনো অর্থ নারী বোঝায়। তাহলে এই অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করা হয় পরাগরেণু কালচার থেকে, এবং যে গাইনোজেনিক আছে সেটা তৈরি করা হয়। এই দুইটার মাধ্যমে নতুন একটা বৈশিষ্ট্য নেওয়া হয়। সেক্ষেত্রে বিশুদ্ধ বৈশিষ্ট্য পাওয়ার জন্য মূলত হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করা হয়। তাহলে 9 নম্বর পয়েন্ট গেল। আরেকটা দেখবে যে পোয়েসি, সোলানেসিয়াই, ব্রাসিসিয়াসি এই সকল গোত্র এদের হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। তারপর কোষ আবাদ এবং ক্যালাস টিস্যু আবাদ। কোষ আবাদ এবং ক্যালাস টিস্যু আবাদ করা হয় আমাদের টিস্যু কালচার যে করা হয়। একটা উদ্ভিদ, এই ধরো একটা উদ্ভিদ, এটা ধরো মাতৃ উদ্ভিদ। এই মাতৃ উদ্ভিদ থেকে একটা টিস্যু নিলাম, একটা টিস্যু। এই টিস্যুটাকে ব্যবহার করে যখন আমরা অনেকগুলো চারা তৈরি করছি বা আরেকটা যে নতুন উদ্ভিদটা তৈরি হচ্ছে, দেখা গেল এই উদ্ভিদের মধ্যে নতুন ভ্যারিয়েশন অর্থাৎ নতুন একটা বৈশিষ্ট্য আছে যেটা এই মাতৃ উদ্ভিদের মধ্যে নাই। সেক্ষেত্রে কি করা হয়? যে এই ভ্যারিয়েশনটা তৈরি করা হলো। তাহলে কোষ আবাদ এবং ক্যালাস টিস্যু আবাদ কৌশলের মাধ্যমে উৎপন্ন দৈহিক ভ্রূণ থেকে বীজ উৎপাদন করা হয়। এই ক্ষেত্রে কি করা হয়? যে কোনো আবাদি উদ্ভিদ কোষ বা টিস্যুতে সৃষ্ট যে প্রকরণ, সেটাকে আমরা বলবো সোমা ক্লোনাল ভ্যারিয়েশন। সোমা ক্লোনাল কাল বলছে সোমা অর্থ হচ্ছে দেহ, ক্লোন মানে তো আমরা জানি যে একটার মতো আরেকটা তৈরি করা, আর ভ্যারিয়েশন মানে কি? প্রকরণ। আগে যেহেতু বললাম যে এই মাতৃ উদ্ভিদ থেকে যে টিস্যুটা নেওয়া হচ্ছে, এই টিস্যু থেকে নতুন উদ্ভিদ তৈরি হচ্ছে। এই নতুন উদ্ভিদে কিন্তু নতুন বৈশিষ্ট্য আছে,
সেজন্য এটা একটা প্রকরণ বা ভ্যারিয়েশন। এখন আবাদি উদ্ভিদ কোষ, তাহলে উদ্ভিদ কোষ থেকে যে ভ্যারিয়েশনটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে সোমা ক্লোনাল। সোমা মানে কি বললাম, দেহ কোষ, আর ক্লোনাল মানে ওই সমগুণ সম্পন্ন হচ্ছে। সেই জন্য এই উদ্ভিদ কোষ থেকে যখন তৈরি করা হয় সেই জন্য তখন সেটাকে বলা হবে সোমা ক্লোনাল ভ্যারিয়েশন। আর যখন আবাদি গ্যামিট কোষ থেকে যখন তৈরি করা হবে, সেই ক্লোনীয় প্রকরণ তৈরি করা হবে, তখন সেটাকে আমরা বলবো গ্যামিটোক্লোনাল ভ্যারিয়েশন। গেল। মূলত যে সোমা ক্লোনাল ভ্যারিয়েশন বা নতুন ভ্যারিয়েশন সম্পূর্ণ যে উদ্ভিদ তৈরি করা হয়, এদের নতুন বৈশিষ্ট্য থাকে, ওই জন্য এরা হচ্ছে ভ্যারিয়েশন প্রকরণ সম্পন্ন। সেই জন্য এদের মাধ্যমে রোগ প্রতিরোধী বা পেস্টিসাইড প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব হয়েছে। রোগ প্রতিরোধী পেস্টিসাইড কি? পেস্টিসাইড হচ্ছে কীটনাশক। কীটনাশক প্রতিরোধী এই উদ্ভিদ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে কেন? এই সোমা ক্লোনাল ভ্যারিয়েশনের জন্য। তাহলে আমাদের 10 নম্বর পয়েন্ট গেল। 11 নম্বর পয়েন্ট। 11 নম্বর পয়েন্ট কি বলেছে? দ্রুত ক্লোন সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার। মেইনলি টিস্যু কালচারে তো ক্লোনই সৃষ্টি করা হয়, অর্থাৎ যে একটা মাতৃ উদ্ভিদ সেখান থেকে তো অনেকগুলো চারা তৈরি হচ্ছে। এই চারা তো মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পন্ন এবং অনেকগুলো চারা তৈরি হচ্ছে, মানে ক্লোন মাতৃ উদ্ভিদের মতো। সেক্ষেত্রে দ্রুত ক্লোন সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার করা হচ্ছে। তারপর হচ্ছে 12 নম্বর, ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি। ট্রান্সজেনিক উদ্ভিদ কি? ধরো একটা উদ্ভিদ, ওই উদ্ভিদের ডিএনএতে, উদ্ভিদের জিনে তুমি নতুন অন্য আরেকটা ধরো ব্যাকটেরিয়া বা যেখানে অন্য জায়গা থেকে একটা নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জিন নিয়ে আসলাম, দেন ওই উদ্ভিদের যে কোষ ওখানে প্রতিস্থাপন করে দিলাম, তাহলে উদ্ভিদে একটা নতুন গুণ সম্পন্ন হলো। সেক্ষেত্রে যে ট্রান্সজেনিক উদ্ভিদটা তৈরি হচ্ছে, এই ট্রান্সজেনিক উদ্ভিদ কালচারের মাধ্যমে কিন্তু অনেকগুলো ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি হচ্ছে। যেমন কি ট্রান্সজেনিক উদ্ভিদ হিসেবে কি আছে? আলু, টমেটো, সয়াবিন, স্বর্ণ ধান বা গোল্ডেন রাইস, এটা একটা ট্রান্সজেনিক উদ্ভিদ। মূলত যে ট্রান্সজেনিক উদ্ভিদ, এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে তৈরি করা হয়, এবং ট্রান্সজেনিক উদ্ভিদ যখন অনেকগুলো তৈরি করতে হবে তখন এই টিস্যু কালচার পদ্ধতি ব্যবহার করা হয়। তারপর কি? ভ্রূণ উদ্ধার। দুইটা ভিন্ন প্রজাতির মধ্যে যখন মিলন ঘটে, তখন সেক্ষেত্রে তো যে নতুন F1 বংশধর, এরা তো প্রায়শই বন্ধা হয়। বন্ধা যদি হয় তাহলে তো বীজ উৎপাদন হবে না, মানে এদের বংশটা বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে এই বন্ধা উদ্ভিদের ভ্রূণ গঠিত হয় না, তা মারা যায় এবং বীজ উৎপন্ন হয় না। তাহলে আমরা কি করব? যে উদ্ভিদটা আছে, উদ্ভিদ থেকে আমরা টিস্যু কালচার করব। টিস্যু কালচার করার মাধ্যমে আরো অনেকগুলো উদ্ভিদ তৈরি করব। তাহলে কি হবে? ভ্রূণ উদ্ধার হবে, অর্থাৎ এটা বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে। তারপরে আমাদের 14 নম্বর পয়েন্ট কি? 14 নম্বর পয়েন্ট হচ্ছে দেহজ ভ্রূণ সৃষ্টি। এই পদ্ধতির মাধ্যমে এক একটি দেহকোষ থেকে পুষ্টির মাধ্যমে একটা ভ্রূণ সৃষ্টি করা হয়। এটা একটা মেডিকেল কোশ্চেন এসেছিল যে কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে দেহজ ভ্রূণ সৃষ্টি করা হয়। গাজর এবং আলফালফা, এই দুইটার ক্ষেত্রে অল্প জায়গায় অসংখ্য ভ্রূণ সৃষ্টি করা যায়। তাহলে এটা একটা কি মেডিকেল কোশ্চেন। তাহলে আশা করছি তোমরা মোটামুটি 14টা পয়েন্ট বুঝতে পেরেছো, কোনো হয়তো বা সমস্যা নাই। আর আরেকটা পয়েন্ট কি আছে? আরেকটা পয়েন্ট হচ্ছে বৈদেশিক মুদ্রা উৎপাদন, বৈদেশিক মুদ্রা অর্জন। যে সকল আমরা টিস্যু কালচারের মাধ্যমে যে সকল উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ পাচ্ছি, সেই সকল উদ্ভিদ যখন আমরা বিদেশে রপ্তানি করব, সেখান থেকে আমরা অনেকগুলো বৈদেশিক মুদ্রা পাবো। এক্ষেত্রে কি হয়? মালয়েশিয়ায় অয়েল পাম এই টিস্যু কালচার করা হচ্ছে, এই পাম তেল বিভিন্ন দেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যাচ্ছে। তাহলে মোটামুটি এই কয়েকটা হলো আমাদের পয়েন্ট, তাহলে এখানে মোট 15টা পয়েন্ট আছে। এই 15টা পয়েন্টের কি করবা? 15টা পয়েন্টে জাস্ট হেডলাইন এবং সাথে একটা করে লাইন। তাহলে কি হলো? 15টা হেডলাইন আর সাথে একটা করে লাইন। একটা হেডলাইনের সাথে একটা করে লাইন দিবা, তাহলে 15টা লাইন। তাহলে তোমাদের যে 4 নম্বরের কোশ্চেনটা আছে, 4 নম্বরের কোশ্চেনের জন্য এনাফ, 4 আসবে। আর এর আগে যেটা বলেছিলাম টিস্যু কালচারের ধাপ সমূহ, সেটা 3 নম্বরের জন্য আসবে। তাহলে আশা করি 1 থেকে 15 যে কয়েকটা পয়েন্ট আছে ভিতরে, যে কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন বলেছি, এখান থেকে এমসিকিউ কমন পাবা, আর সিকিউ থেকে মোটামুটি আশা করে রাখতে পারো যে এটা হয়তো বা আসতে পারবে ঘ নাম্বারের জন্য। আর গ নাম্বারে এটা যদি ঘয়ে আসে, সেক্ষেত্রে গ নাম্বারের জন্য কি আসবে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা টিস্যু কালচার থেকে একটা গয়ের জন্য আসবে।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ থেকে, তোমরা গয়ের জন্য একটা কোশ্চেন পাবা। তাহলে আজকের জন্য এখানেই, কোনো যদি সমস্যা হয় তাহলে কমেন্টে জানিও। আসসালামু আলাইকুম।